সুপ্রিয় শিক্ষার্থী, ওশান ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর পক্ষ থেকে আরো একটি ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে আমরা আলোচনা করব ভাষার রীতি বিভাজন। আসলে ভাষার রীতি বিভাজন নিয়ে আমাদের মধ্যে অনেকে কনফিউশনে থাকে বা দ্বিধার মধ্যে থাকে, কারণ একটাই, সেটি হচ্ছে পুরাতন বইয়ে একরকম ছিল, নতুন বইয়ে আরেক রকম হয়েছে। এই কারণে যখন পরীক্ষাতে আপডেট প্রশ্ন দেয় তখনই আমাদের ভুলটা হয়ে থাকে। তো আমরা সেই আপডেটটা একটু দেখে নিই যে আসলে আমাদের রীতি বিভাজন সম্পর্কিত যে ধারণাগুলো ছিল সেগুলো ঠিক আছে কিনা। যদি কারো ভুল থাকে তাহলে সেগুলো ঠিক করে নিব। তাহলে আমি শুরুতে আলোচনায় চলে যাচ্ছি। আচ্ছা, এখানে বলা হচ্ছে ভাষার রীতি। আচ্ছা, বাংলা ভাষার রীতি বিভাজনে পরে আসি। আগে পৃথিবীর প্রত্যেকটি ভাষা আমরা জানি যে আমাদের আপডেট তথ্য অনুসারে পৃথিবীতে ৭,১৬৪টি ভাষা এখনো পর্যন্ত বিদ্যমান পৃথিবীর জন্য। তো ৭,১৬৪টি ভাষার মধ্যে প্রত্যেকটি ভাষার রীতি বা নিয়ম, অর্থাৎ এটাকে আমরা কিভাবে ব্যবহার করি সেটি আগে আমাদেরকে জানতে হবে। অর্থাৎ পৃথিবীর অধিকাংশ ভাষার রীতি হচ্ছে দুটি। আচ্ছা, সেই দুটি রীতি কি কি? মানে আমি একটু সহজ করে বলি। আমরা যেমন বাংলা ভাষাকে মুখে বলতে পারি আবার লিখতে পারি, ইংরেজি ভাষাকে মুখে বলা যায় লেখা যায়, চাইনিজ ভাষাটা মুখে বলা যায় লেখা যায়। অর্থাৎ এভাবে প্রতিটি ভাষা মানে অধিকাংশ ভাষাই মুখে বলা যায় এবং লেখা যায়। তো সেই দিক থেকে আমরা বলতে পারি পৃথিবীর অধিকাংশ ভাষার রীতি হচ্ছে দুটি। তাহলে সেই দুটি রীতি কি কি আমরা একটু দেখি। একটি হচ্ছে আমাদের কথ্য রীতি, আরেকটি হচ্ছে আমাদের লেখ্য রীতি। অর্থাৎ পৃথিবীর অধিকাংশ ভাষা এই দুটি রীতি মেনে চলে। অর্থাৎ পৃথিবীর অধিকাংশ ভাষা মুখে বলা যাবে এবং সেটাকে লেখা যাবে। এখন আসি আমরা বাংলা ভাষায়। বাংলা ভাষায় যে রীতিগুলো প্রচলিত সেটি আসলে কেমন? অর্থাৎ বাংলা ভাষায় আমরা মুখে বলি কয়টা রীতি সেটা একটু খেয়াল করি। বাংলা ভাষায় আমরা মুখে বলি তিনটা রীতি, সেই তিনটা রীতি দুইটা রীতি। ওকে, তাহলে সেই দুইটা রীতি কি কি একটু দেখি। একটি হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি, এই আরেকটি হচ্ছে আদর্শ কথ্য রীতি। অর্থাৎ আমরা বাংলা ভাষার কথ্য রীতিকে দুটি ভাগে ভাগ করি, একটি আঞ্চলিক কথ্য রীতি আর একটি আদর্শ কথ্য রীতি। এবং যেটা আমাদের লেখ্য রীতি আছে, লেখ্য রীতিকে আমরা তিনটি ভাগে ভাগ করি, তিনটি ভাগে। ওকে, সেই তিনটা ভাগ কি কি আমরা একটু দেখে নিই। প্রথমে হচ্ছে কাব্য রীতি, ২ নম্বরে সাধু রীতি এবং ৩ নম্বরে পরমিত রীতি। তাহলে আমি আবার একটু এখান থেকে আসে যে বাংলা ভাষার কথ্য রীতিকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি আঞ্চলিক কথ্য রীতি আর একটি আদর্শ কথ্য রীতি। আবার লেখ্য রীতিকে তিনটি ভাগে ভাগ করছি, একটি কাব্য রীতি, সাধু রীতি এবং প্রমিত রীতি। এখন আমরা এক এক করে একটু আলোচনা করি। প্রথমে যেটা ছিল, এই যে দুটি রীতি, পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসে এরকম যে ভাষার মূল রূপ কোনটি। আচ্ছা, মূল রূপ বলতে আসলে আমরা কি বুঝি যে ভাষা যখন সৃষ্টি হয়েছিল তখন কোন রূপটা ছিল। আচ্ছা, আমরা সাধারণ জ্ঞান থেকে একটু বলি যে কথ্য ছিল আগে নাকি লেখ্য ছিল। তাহলে আমাদের ধারণা মতে অবশ্যই ভাষার মূল রূপ হচ্ছে এই কথ্য রীতি। এটি হচ্ছে ভাষার মূল রূপ। পরীক্ষায় যদি আসে ভাষার মূল রূপ কোনটি, তাহলে বলবো কথ্য রীতি। আর এই কথ্য রীতির উপরে ভিত্তি করে আমাদের লেখ্য রীতি তৈরি হয়েছে। তার মানে ভাষার প্রথম যে রূপটা ছিল সেটি হচ্ছে কথ্য রীতি। এখন আমরা প্রথমে আঞ্চলিক কথ্য রীতি নিয়ে আলোচনা করব। আঞ্চলিক কথ্য রীতি কোনটা? অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভেদে ভাষার যে পার্থক্য দেখতে পাওয়া যায় সেইগুলোই, অর্থাৎ অঞ্চল ভিত্তিক যে ভাষা সেটি হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা। এই আঞ্চলিক ভাষার অপর একটি নাম আছে যেটাকে আমরা উপভাষা নামেও জানি, উপভাষা। তাহলে আঞ্চলিক ভাষার অপর নাম কি? অবশ্যই উপভাষা। এখন আমাদের যদি বিভিন্ন অঞ্চলের কথা বলে যে এই অঞ্চলের ভাষা কি, ওই অঞ্চলের ভাষা কি,
আমরা যেমন দক্ষিণ অঞ্চলের মানুষ, অর্থাৎ খুলনা আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে পড়ে, তাহলে দক্ষিণ অঞ্চলের মানুষের আমাদের আঞ্চলিক ভাষাটার নাম কি? আচ্ছা, অনেকে বলে থাকে যে আমার ভাষা সাতক্ষীরা, আমার বাড়ি কয়রা, হ্যাঁ আমার অমুক তমুক। তো এইরকম আসলে কোনো ভাষার নাম হয় না, ভাষার আলাদা করে নাম আছে। এখন আমি সহজ করে দিই, বাংলাদেশকে 4টা জোনে বিভক্ত করি, অর্থাৎ এভাবে আমরা 4টা জোনে বিভক্ত করি। যেমন আমরা ধরে নিলাম এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম। এই 4টা জোনে ভাগ করে নিলাম। এখন আমরা 4টা অঞ্চলের আঞ্চলিক ভাষার নাম জানবো, তাহলে আমাদের জন্য যথেষ্ট। কেমন? প্রথমে আসি বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চল, অর্থাৎ ঢাকার পর থেকে মানে মানচিত্রের মাঝখান থেকে শুরু করে দক্ষিণ দিকে যদি আসি, তাহলে আমাদের যে ভাষা, সেই ভাষাটার নাম হচ্ছে বাঙালি। অর্থাৎ বাংলাদেশের যে মানচিত্র আছে, সেই মানচিত্রের মাঝ বরাবর যদি আমরা দেখতে পারি, তাহলে দক্ষিণ অঞ্চলের যে ভাষা সেটি, যেমন আমরা এই যে মানচিত্রটা আছে, এই মানচিত্রটাকে 4টা ভাগে ভাগ করলাম। এই ঢাকার এই নিচ থেকে এদিকে যা আছে, এইটা হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলের মানুষের আঞ্চলিক ভাষাটার নাম হচ্ছে বাঙালি। এরপরে আমরা আসি বাংলাদেশের পূর্বাঞ্চল, অর্থাৎ পূর্বাঞ্চল। বাংলাদেশের পূর্বাঞ্চল বলতে আমরা সিলেট অংশটাকে বুঝি, অর্থাৎ এই যে অংশটা আছে, এই অংশটা। তার মানে বাংলাদেশের এই অঞ্চলটা হচ্ছে পূর্ব অঞ্চল, এবং পূর্ব অঞ্চলের আঞ্চলিক ভাষার নাম হচ্ছে পূর্বী। এটা একটু ভালো করে মনে রাখবো, পূর্বী। অর্থাৎ এরকম না কিন্তু যে আমরা সাতক্ষীরা, খুলনা বা চিটাগাং বা এদিকে এদিকে মুক্ত মুখ ভাষায় কথা বলি, এটা না। আমাদের ভাষাগুলোর নাম হচ্ছে এটা। ওকে, এরপরে আসি বাংলাদেশের উত্তরাঞ্চল। উত্তরাঞ্চল অর্থাৎ একদম মানচিত্রের মাথায় যদি একটু খেয়াল করি আমরা এই অঞ্চলটা, তাহলে এই অঞ্চল হচ্ছে রংপুর বিভাগ। তাহলে রংপুর বিভাগের মানুষ যে আঞ্চলিক ভাষায় কথা বলে, সেই ভাষাটার নাম হচ্ছে কামরূপী। কামরূপী ভালো করে মনে রাখবো, আঞ্চলিক ভাষার নাম হচ্ছে কামরূপী। এটা হচ্ছে উত্তরাঞ্চল, মানে রংপুর ডিভিশন যেটা। এরপরে থাকে আমাদের উত্তর পশ্চিমাঞ্চল, তার মানে পশ্চিমাঞ্চলটাই মেন, কিন্তু আংশিক উত্তর ধরে নিতে হবে। সুতরাং আমরা বলছি উত্তর পশ্চিমাঞ্চল। এই উত্তর পশ্চিমাঞ্চল রাজশাহী ডিভিশন। আমরা জানি রাজশাহী হচ্ছে বরেন্দ্র অঞ্চল, অর্থাৎ এই অংশটা, তাহলে রাজশাহী বিভাগ যেটা আছে, ওই অঞ্চল যেহেতু একটি বরেন্দ্র অঞ্চল ছিল সে সময়, এবং ওই অঞ্চলের মানুষের ভাষার নাম হচ্ছে বরেন্দ্রী। এটা একটু ভালো করে মনে রাখবো, বরেন্দ্রী। তাহলে এবার যে যেভাবে বলুক না কেন যে আমাদের আঞ্চলিক ভাষা কোনটা, তখন আমরা ঠিক এভাবে বলবো, মধ্য ও দক্ষিণাঞ্চল বাঙালি, পূর্বাঞ্চল পূর্বী, উত্তরাঞ্চল কামরূপী, উত্তর পশ্চিমাঞ্চল বরেন্দ্রী। এটা ছিল আঞ্চলিক কথ্যরীতি। এখন এই আঞ্চলিক কথ্যরীতি কিন্তু সব অঞ্চলে চলে না। যেমন আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ যারা আমরা আছি, আমরা যদি এই ভাষায় কথা বলতে যাই পারবো না। আবার এই পূর্বী বা সিলেট এই অঞ্চলের মানুষ যদি দক্ষিণ অঞ্চলে এসে কথা বলে, আমরা বুঝবো না। তার মানে আঞ্চলিক ভাষা একে অন্যের জন্য বোঝাটা কঠিন হয়ে যায়। যখন আমরা বিভিন্ন অঞ্চলে যাই, তখন আমরা কি করি, যে আমরা এমন একটা ভাষা ব্যবহার করি যে বাংলাদেশের যে প্রান্তেই যাই না কেন সবাই বুঝবে। টেকনাফ থেকে তেতুলিয়ায় এমন একটি ভাষা ব্যবহার করা যায় যে ভাষাটা সবাই বোঝে। যেমন আমরা জানি সিলেটে পুরি মানে মেয়ে বোঝায়, আর আমাদের দক্ষিণ অঞ্চলে পুরি মানে হচ্ছে খাওয়ার জিনিস। হ্যাঁ, তো এই যে পার্থক্যটা, আমি যেন সিলেটে গেলে পানি চাইলে মানুষ পানি দেয়, আমি যেন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এসে পানি চাইলে আমাকে পানি দেয়, এমন একটা ভাষা আমরা ব্যবহার করি। সেই ভাষাটা কি? অবশ্যই সেটা একটা স্ট্যান্ডার্ড ভাষা, যেটাকে আমরা বলছি আদর্শ কথ্যরীতি। তার মানে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আমরা যে ভাষাটা ব্যবহার করতে পারবো, সেই ভাষাটার নাম হচ্ছে আদর্শ কথ্যরীতি। এইবার আদর্শ কথ্যরীতির উপরে, এর উপরে ভিত্তি করে তৈরি হয়েছে লেখ্য প্রমিত রীতি। তার মানে একটু সহজ করে বলি, আদর্শ কথ্যরীতি যেটা, এটা হচ্ছে মুখে বলার একটি আদর্শ ভাষা, আর এই ভাষাটাকে যখন আমরা লিখতেছি তখন তার নাম হয়ে যাচ্ছে, অর্থাৎ লেখার পাশে আসলে নাম হয়ে যাচ্ছে প্রমিত রীতি। আর একটু সহজ করে বলি, ধরলাম রহিম। তো রহিম একটা লোক, এ যখন বাড়ি থাকে তখন সবাই তাকে ছেলে বলে, ছেলে।
আর যখন সে শ্বশুর বাড়ি যাচ্ছে, শ্বশুর বাড়ি, তখন তার নাম হয়ে যাচ্ছে, ডাক নাম কি হয়ে যাচ্ছে, জামাই। একই ব্যক্তি, শুধু স্থান ভেদে নামটা আলাদা। যদি কথ্য রীতির পাশে আসে তাহলে আদর্শ কথ্য রীতি, আর যদি লেখ্য রীতির পাশে আসে তাহলে নাম হচ্ছে প্রমিত রীতি। একই বিষয়, স্থান ভেদে নামটা আলাদা। তাহলে এটা গেল হচ্ছে আমাদের আঞ্চলিক কথ্য রীতি। এখন আমরা কথ্য রীতিটাকে সাইড করে আসবো লেখ্য রীতিতে। তাহলে লেখ্য রীতিটা একটু ভালো করে খেয়াল করি। এখানে অনেকের অনেক কনফিউশন আছে, সেগুলো দূর করে দিই। সাধারণত আমাদের পুরাতন বইয়ে এমন একটি ডায়াগ্রাম ছিল, ডায়াগ্রামটা হচ্ছে এরকম, যে লেখ্য কথ্য। তো লেখ্য এখানে দুইটা রূপে ছিল, একটা হচ্ছে সাধু চলিত, আর এখানে ছিল আঞ্চলিক। অর্থাৎ এরকম একটা ডায়াগ্রাম ছিল। অর্থাৎ ডায়াগ্রামটাকে আমি একটু উপরে বুঝাই। এটা হচ্ছে আমাদের পুরাতন বই, একটু ভালো করে মনে রাখবো যে কথ্য রীতি দুই প্রকার ছিল, আঞ্চলিক এবং চলিত। লেখ্য রীতি দুই প্রকার ছিল, সাধু এবং চলিত। কিন্তু এই ডায়াগ্রামটা এখন চেঞ্জ হয়ে গেছে। আমাদের এই লেটেস্টটা মনে রাখতে হবে। কেমন? লেখ্য রীতির মধ্যে সবচেয়ে প্রাচীন, লেখ্য রীতির মধ্যে সবচেয়ে প্রাচীন যেটা, এইটাকে আগে আমরা অ্যাভয়েড করে গেছি, কিন্তু এটাকে নিয়ে আসতে হবে। লেখ্য রীতির মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে এই কাব্যরীতি। এখন কেন কাব্যরীতি, অনেকে প্রশ্ন থাকতে পারে যে কাব্যরীতিকে কেন আপনি সব থেকে পুরাতন রূপ ধরছেন লেখ্য রীতির মধ্যে? কেন ধরছি? কারণ আমরা জানি বাংলা ভাষার বা বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। আমরা চর্যাপদের ক্লাসে জেনেছি। এখন এই চর্যাপদ প্রথম কিভাবে লেখা ছিল? চর্যাপদ কিন্তু প্রথম সাধু রীতিতে লেখা ছিল না, বা পরিমিত রীতিতে লেখা ছিল না। চর্যাপদ লেখা ছিল কাব্য আকারে বা পদ আকারে লেখা ছিল। এই কারণে ধরা হয়ে থাকে কাব্যরীতি হচ্ছে প্রথম রীতি। লেখ্য রীতির মধ্যে সর্বপ্রথম রীতি হচ্ছে কাব্যরীতি। ওকে, তাহলে এই কাব্যরীতিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। কাব্যরীতির দুটি ভাগ, অর্থাৎ একটি হচ্ছে পদ্য কাব্য, পদ্য কাব্য, আরেকটি হচ্ছে গদ্য কাব্য। এখন পদ্য কাব্য জানি আমরা ছন্দের সাথে ছন্দের মিল থাকে, আর গদ্য কাব্যে ছন্দের সাথে ছন্দের মিল থাকে না। তো এর মধ্যে এই পদ্য কাব্য আর গদ্য কাব্যের মধ্যে সবচেয়ে পুরনো কোনটা? সবচেয়ে পুরনো হচ্ছে এই পদ্য কাব্য, যেহেতু চর্যাপদ কাব্য আকারে বা পদ আকারে রচনা করা হয়েছিল। কা তরুবর পাঞ্চবিডাল চঞ্চল চিয়ে বৈঠাকাল, অর্থাৎ একটা মিল ছিল, ছন্দের সাথে ছন্দের মিল, এইটা। তাহলে আমরা এটা কাব্যরীতি শেষ করলাম। এবার কাব্যরীতির পরে, কাব্যরীতি আসলে সবাই বোঝে না, এই কারণে ভাষাটা কিছু মডিফাই করা প্রয়োজন হয় বা সংস্কার করে। তো তারপরে কি হয়, আমাদের এই সাধু রীতিটা আসে। এখন সাধু রীতি সম্পর্কে আমরা একটু তথ্য জেনে নিব, যে সাধু রীতি আসলে কখন বা কোন সময় আসে। আমি যদি একটু বলি, সাধু রীতিটা আসে হচ্ছে 19 শতকে। একটু মনে রাখবো, 19 শতকে এই সাধু রীতি বা বা একটু বলে দিই, গদ্য রীতির সূচনা হয় বা জন্ম হয়। আমরা জন্মটা লিখি, জন্ম হয়। এটা হচ্ছে 19 শতকের শুরুতে। এবং কার হাত ধরে হয় সেটা যদি একটু মনে রাখি আমরা, যার হাত ধরে হয় তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অর্থাৎ বাংলা গদ্য রীতির বিকাশে যিনি সব থেকে বেশি বড় ভূমিকা পালন করেন তিনি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখন এইটা গেল সাধুরীতি। তাহলে সাধুরীতিও বইয়ের ভাষা, যেটা তৎসম শব্দবহুল বেশিরভাগ ক্ষেত্রে। আমরা এই বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নিব, বা ক্লাসে আসলে আমরা একটু ডিটেলস আলোচনা করব। এখন এই সাধুরীতি যেহেতু সবাই বোঝে না, তাই সবাইকে বোঝানোর জন্য ভাষার যে রীতিটা চালু করা হয়, আমরা সেই রীতিটা একটু মনে রাখবো। সেই রীতিটা কি? সেই রীতিটা হচ্ছে ভাষার চলিত রীতি, চলিত রীতি। আচ্ছা, তো আমি এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে এরকম, যে স্যার আপনি তো চলিত রীতি লেখেন নাই, তাহলে চলিত রীতি কোথায় থেকে আসলো? একটু বিষয়টা ব্যাখ্যা করি। এখানে আসি 1914 সালে তখন একটি পত্রিকা, যার নাম হচ্ছে সবুজ পত্র পত্রিকা। এই সবুজ পত্র পত্রিকার মধ্য দিয়ে আমাদের প্রমোদ চৌধুরী
এই প্রমোদ চৌধুরী যেটা করেন, কলিকাতা এবং ভাগীরথী এই দুটি অঞ্চলের মানুষের ভাষা ছিল সব থেকে সুন্দর। তো উনি কি করেন, উনি ভাবেন যে সাধুরীতি যেহেতু সবাই বোঝে না, তাহলে এই অঞ্চলের মানুষের ভাষায় যদি লেখালেখি করা যায় তাহলে এই ভাষাটা সবাই বুঝবে। তখন উনি ওই 1914 সাল থেকে ওই সবুজপত্র পত্রিকার মধ্য দিয়ে ওই ভাষাটাকে তুলে ধরার চেষ্টা করেন এবং লেখালেখি শুরু করেন, এবং দেখা গেল ওই ভাষাটা অনেক সহজ বা সহজে মানুষ বুঝতে পারে। এই জন্য এই প্রমোদ চৌধুরী ওই যে ভাষাটা পরিবর্তন করেছিলেন, ওর নাম হচ্ছে চলিত রীতি, চলিত রীতি। এবং প্রমোদ চৌধুরীকে বলা হয় চলিত রীতির প্রবর্তক। এটা একটু মনে রাখবো যে বাংলায় ভাষায় চলিত রীতির প্রবর্তককে, অবশ্যই প্রমোদ চৌধুরী। তাহলে প্রমিত রীতি কোথা থেকে আসলো? এটাই বিষয়। তাহলে আমরা এইটাকে শতক হিসেবে কিন্তু ধরবো 20 শতক। ওকে, 20 শতক, এটা একটু মনে রাখবো। এইবার 21 শতকে এসে আমরা 21 শতক বলছি। 21 শতক মানে বর্তমান যে সালটা, অর্থাৎ 2000 সাল। 21 শতকের শুরুতে এই চলিত রীতি যেটা ছিল, চলিত রীতি নাম ধারণ করে প্রমিত রীতি। এইটা একটু খুব ভালো করে মনে রাখবো আমরা। তাহলে প্রমিত রীতি কোথা থেকে আসলো? আবারও বলি, 21 শতকের শুরুতে, অর্থাৎ 2000 সাল যখন শুরু হয়, 21 শতক বলতে আমরা বলছি 2000 সাল। এই 2000 সালের শুরুতে চলিত রীতি তাদের নাম পরিবর্তন করে এটা হয়ে যায় প্রমিত রীতি। এই প্রমিত রীতির আরেকটা নাম আছে, বা এটাকে আমরা বলে থাকি মান রীতি। চলিত রীতি বা মান রীতি, ওই প্রমিত রীতি বা মান রীতি। এখন বিষয় হচ্ছে এই প্রমিত রীতি আমরা শিখবো কোথা থেকে? সহজ একটা প্রশ্ন। আমরা যেটা বলি, প্রমিত রীতি শিখতে গেলে আমাদের স্কুল কলেজের বইগুলো হচ্ছে প্রমিত রীতিতে লেখা। তাহলে যদি কোনো শিশু বা যদি কোনো বাঙালি প্রমিত রীতি শিখতে চায়, তাহলে সব থেকে ভালো মাধ্যম হবে হচ্ছে পাঠ্যপুস্তক। পাঠ্যপুস্তক হচ্ছে সব থেকে ভালো মাধ্যম। এবার এই আলোচনা থেকে আমি দুটি প্রশ্ন একটু রেখে যাই। প্রশ্ন দুইটা হচ্ছে, একটি সর্বজন স্বীকৃত লেখ্যরীতি, এইটা সর্বজন স্বীকৃত লেখ্যরীতি। আরেকটি হচ্ছে আমাদের সর্বজন স্বীকৃত কথ্যরীতি, ওকে। তাহলে সবাই স্বীকৃতি দেয় বা লেখার জন্য এমন রীতি হচ্ছে আমাদের প্রমিত রীতি। এই প্রমিত রীতি হচ্ছে সর্বজন স্বীকৃত লেখ্যরীতি। আর সর্বজন স্বীকৃত কথ্যরীতি কোনটি? সেটি হচ্ছে আদর্শ কথ্য রীতি। আরেকটি প্রশ্ন এখানে আমরা অ্যাড করতে পারি, এগুলো কিন্তু একদম 100% কমন, পরীক্ষা আসবেই, সেভাবে আমরা এটা প্রিপারেশন নিব। যে বাঙালি শিশুর, অর্থাৎ একজন বাঙালি শিশু যখন জন্মগ্রহণ করে, বাঙালি শিশুর প্রথম ভাষা আরেকটি একই প্রশ্ন, সেটা হচ্ছে বাঙালি শিশুর দ্বিতীয় ভাষা। এই দুইটা জিনিস, বাঙালি শিশুর প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা। একজন বাঙালি শিশু 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত তার মায়ের কাছে থাকে। তো 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত সে যে অঞ্চলেরই হোক, আমাদের যে 4টা অঞ্চল দেখিয়েছিলাম, এই 4টা অঞ্চল যে অঞ্চলে থাক সেই অঞ্চলের ভাষা সে শেখে। এই জন্য বাঙালি শিশুর প্রথম ভাষা হচ্ছে আঞ্চলিক ভাষা। বাঙালি শিশুর প্রথম ভাষা আঞ্চলিক কথ্যরীতি, যেটা সেটি আঞ্চলিক কথ্যরীতি। ওকে, আরেকজন বাঙালি শিশুর দ্বিতীয় ভাষা, অর্থাৎ সে 5 বছর বয়স থেকে যদি স্কুলে যাওয়া শুরু করে, তাহলে 5 বছর বয়স থেকে সে শিখবে হচ্ছে প্রমিত রীতি। তাহলে একজন বাঙালি শিশুর কাছে দ্বিতীয় ভাষা হচ্ছে প্রমিতি, আর প্রথম ভাষা কোনটি? আঞ্চলিক কথ্যরীতি। ওকে, এই ছিল হচ্ছে বাংলা ভাষার রীতি বিভাজন। এবং এই ক্লাসটি পরবর্তীতে যখন আমরা ক্লাসে উপস্থিত থাকবো তখন আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে আরো একটি ক্লাস নিয়ে দেখা হচ্ছে।